ধর্মীয় দিক থেকে ডক্টর ইউনূসকে সাপোর্ট করার, যদি আমি ধর্মীয় দিক বিবেচনা করি, তাহলে তাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। যে আমরা ভারতের গোলামি থেকে বের হয়ে না জেনে আমরা আবার আমেরিকার গোলামি বা ইউরোপের গোলামিতে আমরা আবদ্ধ না হয়ে যাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে ১ম এ কয়েকটা পজিটিভ দিক বলি। আপনারা জানেন যে ভারতের ১৯৭১ সালে পাকিস্তানের কবল থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর আমরা জানি যে ২০২৪ সালে ভারতের কবল থেকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদিও হয়তো অনেকে এটা স্বীকার করবে, অ অনেকে করবে না। তবে আমার বিশ্বাস যে দেশের ৯০% মানুষ এটা স্বীকার করতে বাধ্য হবে যে ২০২৪ সালের আমরা নতুন করে ভারত থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। তো এখন ভারতকে যদি আপনি ট্যাকেল দিতে হয়, ভারতের মোকাবেলায় যদি আপনাকে করতে হয়, তাহলে এমন একজন মানুষ দরকার, যে মানুষের সাথে ভারতের চেয়ে শক্তিশালী মানুষের ভালো কানেকশন আছে, ভালো যোগাযোগ আছে। সেই ক্ষেত্রে আপনি ডক্টর ইউনূসের বিকল্প আপনি খুঁজে পাবেন না এই মুহূর্তে। ভারতের এগেইনস্টে ভারতকে যদি আপনি মোকাবেলা করতে চান, তাহলে আমরা জানি যে ডক্টর ইউনূস শুধুমাত্র বাংলাদেশের, আমার ধর্মীয় দৃষ্টিকোণে আমি একটু পরে আসছি। বাংলাদেশের যদি আপনি সামাজিক দৃষ্টিকোণ বলেন, তাহলে ডক্টর ইউনূস শুধুমাত্র বাংলাদেশেই তার পরিচিতি আছে এমন নয়। বিশেষ করে ইউরোপ, আমেরিকায় তার অনেক পরিচিতি আছে। এমনকি আপনি জানেন যে অলিম্পিক যে গেমসটা হয়ে গেল, সেখানেও বিশ্বের ৩ জন ব্যক্তির মধ্যে তিনিও একজন হিসেবে তিনি দাওয়াত পেয়েছেন। তো আপনি যদি এই মুহূর্তে এই ভারতের আগ্রাসন থেকে মোকাবেলা করতে চান, আপনি শুধুমাত্র একটা ফ্যাসিস্ট সরকারের, একটা স্বৈরাচারী সরকারের সবেমাত্র পতন হয়েছে। তো আমরা যদিও বাহ্যিকভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আরো বহু সেই ফ্যাসিস্টের দোসর আছে এবং ভারতের অনেক দোসর এখনো কিন্তু ঘাপটি মেরে আছে। যেকোনো মুহূর্তে তারা প্রতিঘাত করতে পারে। সুতরাং এই সার্বিক দিক বিবেচনা করে যদি আমরা এই ভারতকে মোকাবেলা করতে চাই, বা আমাদের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সমস্যাগুলোকে ট্যাকেল দিতে হয়, তাহলে রাজনৈতিক দিক বিবেচনা করে ছাত্ররা যেটা চয়েস করেছে, এই দিক বিবেচনা করে এটা যথেষ্টভাবে মানে পারফেক্ট, এটা ঠিক আছে। দ্বিতীয়, আপনারা জানেন যে বাংলাদেশের এখন একটা অর্থনীতির এমন একটা অবস্থা, যে অর্থনীতি আইসিইউ তে আছে বললেও এটা ভুল হবে না। আমরা সবাই জানি যে অর্থনৈতিকভাবে আমরা প্রায় দেউলিয়ার পথে আমরা। এরকম একটা জায়গায় আমরা আছি। তো এখান থেকে বাংলাদেশকে টেনে উঠানোর জন্য অর্থনৈতিক প্রাজ্ঞ, অর্থনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এরকম একজন ব্যক্তি দরকার। যেই কোয়ালিটি গুলো, যেই বৈশিষ্ট্যগুলো এটা ডক্টর ইউনূসের মধ্যে আছে। কেননা ইতিমধ্যে তিনি আ আপনারা সবাই এই জায়গাটায় জানেন যে অর্থনৈতিকভাবে তার চেয়ে অভিজ্ঞ ব্যক্তি এই মুহূর্তে খুঁজে পাওয়া খুব দুষ্কর। এবং সবচেয়ে বড় কথা হলো যে অনুন্নয়নশীল বা অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর জন্য তাদের আ উন্নতির ধারাবাহিকতা রক্ষা করার জন্য অনেক সময় উন্নত রাষ্ট্রগুলোর অনুদানের উপর অনেকটা নির্ভরশীল হতে হয়। অথবা উন্নত দেশগুলোর ঋণের উপরে অনেক কিছুই নির্ভর করে। তো এই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে ডক্টর ইউনূসের সাথে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অনেক দেশের সাথে সুসম্পর্ক আছে। আশা করা যায় যে অর্থনীতির যেই একটা গভীর সংকটের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, এই জায়গাগুলো থেকে রিকভারি করার জন্য ডক্টর ইউনূসের বিকল্প আপাতত আছে বলে আমার কাছে মনে হয়। এ হলো ২ টা পজিটিভ দিক। ৩ নাম্বার যে আমি দিকটা বলব, সেটা হচ্ছে খারাপ একটা দিক। মানে নেগেটিভ সাইড। নেগেটিভ সাইড হচ্ছে ডক্টর ইউনূস আসলে তিনি একজন ব্যবসায়ী মানুষ। তিনি তার ব্যবসা কিভাবে তার মূলধন বাড়াবেন এটাই কিন্তু জানেন। জাতীয় পর্যায়ে ডক্টর ইউনূসের আমাদের দেশের অনেক সংকটকাল গেছে, অতীত হয়েছে। সেই সংকটকালের মুহূর্তে আমরা কখনো ডক্টর ইউনূসকে আমরা জাতীয় পর্যায়ে ওই জায়গাগুলোতে তার ওরকম কোনো অবদান আমাদের চোখে কখনো পড়ে না। বরঞ্চ আমরা জানি বা আমরা যতটুকু জেনেছি যে মানবতার শত্রু, বিশ্ব মানবতার শত্রু এবং এই যুগের ফিরআউন, কসাই ইসরাইলকে ডক্টর ইউনূস সহযোগিতা দিয়েছে তার প্রতিষ্ঠান। যেটা আমরা জনমুখে আমরা শুনেছি বা বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা শুনেছি। তো যাই হোক, এই একটা নেগেটিভ দিক যে ডক্টর ইউনূস সাহেব তিনি হলেন মূলত একজন ব্যবসায়ী মানুষ। সে তার ব্যবসা, সে তার প্রফিট এটাই সে বুঝে। কাজেই এই জায়গা থেকে জনগণের প্রতি তার দরদ, দেশের প্রতি তার একটা ভালোবাসা, দেশাত্মবোধ বা মাতৃভূমির প্রতি তার যে একটা প্রেম থাকা দরকার, সেই জায়গাগুলোতে আমার মনে হয় এই জায়গায় তার কিছুটা ঘাটতি আছে। এটা একটা নেগেটিভ দিক। ৪ নাম্বার যেটা বলব, ধর্মীয় দিক থেকে ডক্টর ইউনূসকে সাপোর্ট করার, যদি আমি ধর্মীয় দিক বিবেচনা করি, তাহলে তাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। কেননা আমরা জানি যে সুদ
ইসলামের অত্যন্ত জঘন্য একটা অপরাধ। সুদ হচ্ছে এমন একটা অপরাধ, যে অপরাধের কারণে স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল করা হয়েছে এই সুদখোরকে। এবং সুদখোরের যে শাস্তির কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন, এর চেয়ে মারাত্মকভাবে মারাত্মক শাস্তির কথা আর তেমন বর্ণিত হয়নি। সুদকে সামাজিকীকরণ করার পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে বড় অবদান আর কারো নাই। সুতরাং ধর্মীয় দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে এই দিক থেকে ডক্টর ইউনূসকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে আপনি যদি নেগেটিভ পজিটিভ মিলান, বাংলাদেশের যেই রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, ভৌগোলিক সংকট, সেই মানে সার্বিক দিক বিবেচনা করলে আপনি এই মুহূর্তে ডক্টর ইউনূসকে এই জায়গায় রাখতে পারেন। আর এটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এর মেয়াদ হয়তো ৩ মাস বা সর্বোচ্চ ৬ মাস। যদি সংবিধান অনুযায়ী হয় তাহলে ৯৩ দিন, আমি যতটুকু জানি। ৯৩ দিনের মধ্যে তাকে নির্বাচন দিতে হবে। যদি সংবিধান অনুযায়ী হয়। তো এখন এর মেয়াদ কতটুকু হবে সেটা সঠিক বলা যাচ্ছে না এই মুহূর্তে। কেননা আমাদের ইতিপূর্বে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। তো আমরা চাই না যে ঐরকম পর্যায়ে যাবে। সা সা সবকিছু মিলিয়ে যেহেতু এখানে ওরকম দীর্ঘমেয়াদী কোনো আ সরকার এটা হচ্ছে না, বরং অন্তর্বর্তীকালীন একটা সরকার হচ্ছে, যাদের প্রধান কাজ হচ্ছে আ আইনকে রাষ্ট্রের যে আইনের অবনতি ঘটেছে, প্রশাসনের যে অবনতি ঘটেছে, সেই সুশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ক্ষমতা, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ফিরিয়ে দেওয়া, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। হয়তো আমি যতটুকু পড়েছি, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছে তারা যে রূপরেখা দিয়েছেন সেখানে সংবিধান সংস্কারের বা সংবিধান চেঞ্জ করার কিছু ধারা পরিবর্তন করার এরকমও কিছু বিষয় আছে। তো এই কাজগুলো হচ্ছে তাদের মূল কাজ। সেই হিসেবে ডক্টর ইউনূস সেটা হতে পারে। বাট এছাড়া আরো কিছু বিষয় আছে। আ আসিফ নজরুল স্যার আছেন। তারপরে আপনার ডক্টর সলিমুল্লাহ সাহেব আছেন। ওরা অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তারা যদি ক্ষমতায় থাকে, ক্ষমতায় আসে, তাহলে সেক্ষেত্রে জাতি তার সুফল ভোগ করবে বলে আমি মনে করি। তবে কিছু ব্যক্তি এখানে আছেন যাদের ব্যাপারে আমাদের ডক্টর ইউনূসের চেয়ে আরো বেশি আপত্তি আছে। যারা অনেক ক্ষেত্রেই সমকামিতাকে প্রমোটকারী, যারা অনেক ক্ষেত্রেই আ LGBTQ এর প্রমোটকারী, তাদেরকেও এই জায়গাটায় রাখা হয়েছে। সুতরাং এখানে একটা আশঙ্কা থেকেই যায় যে আমরা ভারতের গোলামি থেকে বের হয়ে না জেনে আমরা আবার আমেরিকার গোলামি বা ইউরোপের গোলামিতে আমরা আবদ্ধ না হয়ে যাই। এই শঙ্কাটা কিন্তু আমাদের এখানে থেকেই যায়। যেহেতু আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই আ প্রধান উপদেষ্টা সহ যে ১০ জনের নাম ইতোমধ্যে আমাদের সবার কাছে এসেছে বা আমরা দেখেছি, তার মধ্যে অধিকাংশই হচ্ছে যারা উদার বামপন্থী। যারা একেবারে কট্টর বামপন্থীও না, আবার একেবারে তাদেরকে সবাইকে আপনি খুব ডানপন্থীও এরকম বলা যাবে না। তো এই জায়গাগুলো একটা আশঙ্কার থেকেই যায় যে আমরা না জানি আবার আমরা সেই আমেরিকার গোলামির দিকেই ধাবিত হচ্ছি কিনা বা ধীরে ওদিকে চলে যাচ্ছি কিনা। এই জায়গাগুলো আমাদের একটা খুব আশঙ্কার বিষয়। বিশেষ করে আমি এখানে আশঙ্কা প্রকাশ করি। আল্লাহ না করুক আমরা যেন ভারতের গোলামির থেকে বের হয়ে আবার আমেরিকার গোলামির জিনজিরে আমরা আবদ্ধ না হয়ে যাই। এটা একটা দিক আছে।